শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব 53, 54, 55। বিকেল 5টা বেজে 30 মিনিট। মেঘের রুম থেকে শোনা যাচ্ছে ড্রয়িং রুমে সকলের কথাবার্তার আওয়াজ। মেঘের মন চাওয়া সত্ত্বেও সে সেখানে আজ যেতে পারছে না। তানভীরও মনে হয় এইমাত্র বাড়িতে ফিরল। মেঘ রুমে বসে ভাইয়ার শব্দও পেল, কিন্তু বাহিরে বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। আবির যে আজ সারাদিন একজন দক্ষ পাহারাদারের মতো পাহারা দিয়ে যাচ্ছে মেঘকে। এই যে এখন মেঘ বিছানায় বিরক্ত নিয়ে শুয়ে আছে, আর আবির পাশে বসে ল্যাপটপে কাজ করছে। মূলত নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পর মেঘ আর রুম থেকে বের হয়নি বললে ভুল হবে। আবির বের হতে দেয়নি। দুপুরের খাবারটা রুমে এনে আবির নিজের হাতেই খাইয়ে দিয়েছে। খাওয়ার পর থেকে মেঘ একাধারে বিছানায় শুয়ে আছে, কখনো এপাশ আবার কখনো ওপাশ। এভাবেই কাটছে সেকেন্ড, মিনিট, ঘন্টা। আবির এবার খানিকটা বিরক্ত চোখে তাকালো। আবির বলল, কি হয়েছে, এমন করছো কেন? মেঘ নির্লিপ্ত জবাব, এমনি। আবির আবারও তার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনোযোগ দিতে সে কিছুতেই পারছে না। মেঘ সারাক্ষণ অস্বস্তি ভঙ্গিতে নড়াচড়া করছে। আবির খানিকটা ভ্রু কুঁচকে তাকালো, তারপর বিছানার সাইড টেবিলে ল্যাপটপটা রেখে মেঘকে পাজা কোলে তুলে নিল। মেঘ চোখ গোল গোল করে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই দেখলো আবির ওকে ড্রয়িং রুমের দিকে নিয়ে যাচ্ছে। সোফাতে বসে আবির গমগমে কণ্ঠে বলল, যদি সোফা থেকে নেমে এক পাও হাঁটিস আমি তোর পা ভেঙে বিছানায় বসিয়ে রাখবো। মেঘ ঠোঁট ফুলে আবিরের মুখের দিকে ফিরে তাকালো। আবির এবার শক্ত কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, যা বলেছি তাই করবি, আমার কথার নড়চড় হবে না। কি হয়েছে আমার বনুর? তানভীরের কণ্ঠ পেয়ে মেঘ ও আবির দুজনেই সিঁড়ির দিকে তাকালো। দেখলো তানভীর সিঁড়ি দিয়ে নামছে। আবার বলল, ভাইয়া তুমি আমার বনুকে কি বলছো? ও এমন মুখটাকে ফুলিয়ে গোল আলুর মতো করে রেখেছে কেন? আবির একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, পুরান পাগলের ভাত পায় না আবার নতুন পাগলের আমদানি। তানভীর এবার কিছুটা তাড়াহুড়া পায় আবিরের সামনে এসে দাঁড়ালো। ভাইয়া কি হয়েছে? তুমি কি বনুর উপর রাগ করছো? আবির ঠোঁট গোল করে একটা ভারী নিঃশ্বাস ফেলল, তারপর বলল, তোর বোন আমার কোনো কথা শোনে না তানভীর। তোর বোনকে তুই নিয়ে যা। যে বউ কথা শোনে না তার শ্বশুরবাড়িতে থাকার প্রয়োজন নেই, তার জন্য বাপের বাড়ি বেস্ট। আবিরের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে উপস্থিত সকলেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সবচেয়ে বেশি হতবাক হয়েছে বন্যা, কারণ বিয়ের এই কয়েক মাসে আবিরকে কখনো দেখিনি এমন দুষ্টুমি সুরে কথা বলতে। সারাক্ষণ দেখেছে আবির বাড়িতে গম্ভীর বুক নিয়েই চলাফেরা করে, তবে এটাও শুনেছে তানভীরদের সাথে আবিরের ব্যবহারটা সম্পূর্ণই অন্যরকম। তানভীর এবার মেঘের সামনে গেল, পাশে বসে মেঘের মাথায় হাত রেখে বলল, বনু তুই কি এখনো ছোট বাচ্চা আছিস? তুই জানিস না ভাইয়া তোকে নিয়ে কত টেনশন করে, তবুও কেন ভাইয়ার কথা শুনিস না? মেঘ বলল, শুনি তো ভাইয়া, তুমি জানো সে দুপুর থেকে বিছানায় শুয়েছি, এখন এইমাত্র এখানে এসে বসলাম। তানভীর বোনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি বনু, দুপুরে বন্যার কাছে তোর কথা জানতে চায় বন্যা সবই বলেছে। আমি এখন তোর রুমে যাচ্ছিলাম, তো এখন কেমন আছিস তুই? ভালো। আবির তানভীরের উদ্দেশ্যে বলল, তানভীর তুই তোর বোনকে বলে দে আগামীকাল থেকে আমি যখন অফিসে থাকবো তখন যেন আমার কথার কোনো নড়চড় না হয়। আবিরের ব্যাকুল হৃদয়ের অভিমানটা তানভীর বন্যাসহ সকলেই বুঝতে পারলো, কিন্তু মেঘ কি বুঝতে পেরেছে? বুঝলেও বা কতটুকু বুঝেছে? আবিরের কথাগুলো তানভীর মুচকি হেসে মেঘের দিকে তাকালো। ঠান্ডা কণ্ঠে মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আর কয়েকটা দিন বনু, একটু কষ্ট করে নে, জানিস তো সবুরের ফল সর্বদাই মিষ্টি হয়। মেঘ ছোট করে উত্তর দিল, তানভীর প্রশান্তিময় হাসি হাসলো উপস্থিত সকলে। আবির হালিমা খানকে ডেকে বলল, মামুনি 2 কাপ কফি দিও তো। রান্নাঘর থেকে হালিমা খানের তৎক্ষণাৎ জবাব, তোরা বস, নিয়ে আসছি। আদি দৌড়ে ছুটে এসে মেঘের পাশে বসলো। মেঘ সহ সকলে খানিকটা ভয় পেয়ে গেল। আকলিমা খান সঙ্গে সঙ্গে আদিকে দিল এক ধমক, বলল, তোকে না কতবার বলেছি মেঘের কাছে হুটহাট ছুটে আসবি না, মেঘ যদি ব্যথা পেত। আদি হাঁপাতে হাঁপাতে বলল, পাবে না আম্মু, আমি খেয়াল করে এসে বসেছি। এবার আবির সুন্দর মিহিকণ্ঠে আদিকে ডাকলো, আদি শোন। আবিরের ডাক কানে আসা মাত্রই আদি ছুটে গেল আবিরের কাছে, বলো ভাইয়া। আবির আদির হাত টেনে তানভীর আর আবিরের মাঝখানে সোফাতে বসালো। এভাবে ছুটে এসে তোর মেঘাপুর কাছে গিয়েছিলি কেন? আদি খানিকটা চমকানো কণ্ঠে বলল, আসলে ভাইয়া এমনি। নিজের হাতের চিপসটাকে দেখিয়ে বলল, এই চিপসটা আমি বাবুর জন্য এনেছি, শুনেছি মেঘাপু খেলে বাবুর খাওয়া হবে, তাই আপুকে দিতে আসলাম। হঠাৎ তানভীর কান টেনে ধরলো আদির, বলল, তুই তো বেশ পাকা হয়েছিস। উফ ভাইয়া, ব্যথা পাচ্ছি, কান ছাড়ো, বলেই চিৎকার করে উঠল আদি।
আকলিমা খান পাশে দাঁড়িয়ে মিটমিট করে হেসে বলল, এবার ঠিক আছে, আরও বল পাকা কথা। বলেই উনি রান্নাঘরের দিকে হাঁটলেন। সন্ধ্যার আড্ডার পর সবাই যার যার মতো রুমে চলে গেছে। পরবর্তীতে রাতের খাবার খাওয়ার জন্য সকলে নিচে আসলেও মেঘকে আবির আর রুম থেকে বের হতে দেয়নি। আবির নিজেই মালিহা খানকে বলে মেঘের খাবার ঘরে আনিয়েছে এবং তার নিজের হাতেই খাইয়ে দিয়েছে। এই যে শুনছেন, আবিরের টি শার্ট ধরে টানতে টানতে বলল মেঘ। মেঘ শুয়ে আছে, পাশেই আধশোয়া হয়ে বসে ফোন টিপছে আবির। বলো। আবিরের মুখে সেই চিরচেনা শব্দটা শুনতে মেঘের মনটা যেন প্রশান্তিতে ভরে গেল। মেঘ বলল, আপনি কি এখন আমার উপর রেগে আছেন? আবির এবার ফোনটা বালিশের পাশে রেখে মেঘের দিকে ঘুরে শুয়ে পড়ল। মেঘের মুখটা দু হাতের আঁচলায় নিয়ে ললাটে চুমু আঁকলো। তারপর মেঘকে আস্তে করে নিজের দিকে আরেকটু চাপিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, মেঘ, আমার ক্লান্ত হৃদয়ের প্রশান্তি তুই। সারাদিনের সকল ক্রান্তি গোধূলি লগ্নে তোর কাছে ফিরলে শান্তিতে রূপ নেয়। তুই আর আমাদের বাবু দুইটাই আমার বড্ড শখের। তোদের কাউকেই আমি কোনো পরিস্থিতি হারাতে চাই না। ট্রাস্ট মি, তোদের ছাড়া সত্যি আমি বাঁচতে পারবো না। মেঘ আবিরের বুকে মাথা রেখে ঢুকরে কেঁদে উঠল। ভাঙা কণ্ঠে বলল, আমায় এত কেন ভালোবাসেন? কি আছে আমার মাঝে? আবির মুচকি হাসলো। তারপর মেঘকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোর ভেতরে যা আছে হয়তো তা পৃথিবীর অন্য কারোর ভিতরে নেই। বেলা সকাল 7টা। বন্যা ভোরের তাফিন মিষ্টি সূর্যের আলোতে আধো আধো চোখ মেলে তাকালো। শরীরটা একটু বেশি ভারী লাগছে। ভালোভাবে তাকাতেই দেখলো একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরে আছে। গলার মাঝেও গরম কিছু আভাস পেতেই ভালোভাবে চোখ খুলে তাকালো। দেখলো প্রতিদিনের ন্যায় তানভীর আজও বন্যার গলায় মুখ ডুবিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে। বন্যা মায়াভরা দৃষ্টিতে তানভীরের ঘুমন্ত মুখ অবয়বের দিকে তাকালো। এই মানুষটা বড্ড অদ্ভুত। এত বছর ধরে তানভীরকে দেখে আসছে বন্যা, কিন্তু কখনো বুঝতেই পারেনি তানভীরের শক্ত খোলসের ভিতরে বাচ্চা একটা মন আছে। আর বুঝবেই বা কী করে, কখনো তো বোঝার চেষ্টাই করেনি। বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে ওঠার চেষ্টা করলো, কিন্তু কি সে তো নড়াচড়াই করতে পারছে না। তানভীর যেন আরও শক্ত করে পেঁচিয়ে ধরেছে বন্যার আঁকাবাঁকা লতানো কোমর। বন্যা একবার তানভীরের মুখের পানে তাকালো, দেখলো তানভীর ঘুমিয়ে আছে। বন্যা খানিকটা কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, উফ, একটা মানুষ ঘুমের মাঝে এতটা শক্ত করে কিভাবে ধরতে পারে? ভালোবাসার মানুষকে আরেকটু বেশি সময় কাছে রাখার জন্য এই ভিলেন সব পারে ম্যাডাম। তানভীরের কণ্ঠ শুনে বন্যা হতভম্ব। বন্যার ভাবনার মাঝে ঘটল এক আশ্চর্য ঘটনা। বন্যাকে তানভীর এক হ্যাঁচকা টানে নিজের বুকের নিচে চাপা দিয়ে বন্যার মুখোমুখি হয়ে বলল, এখন আপনাকে কোথাও যেতে দিচ্ছি না ম্যাডাম। মুহূর্তেই যেন বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। তানভীরের তপ্ত নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে বন্যার চোখে মুখে গলায়। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বন্যা খানিকটা মিনমিনিয়ে বলল, প্লিজ এখন ছাড়ুন, আপনার লেট হয়ে যাবে, আমাকে নিচে যেতে হবে। কিন্তু তানভীর যেন বন্যার কোনো কথাই শুনতে পায়নি। মুখ ডুবালো বন্যার গলায়, কাঁধে। ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিচ্ছে বন্যার চোখ, মুখ, ঠোঁট, গলা, কাঁধ, পেট। বন্যার শরীরটা যেন শিহরণে বারবার ঝাঁকুনি দিয়ে উঠছে। বন্যাও বুঝতে পেরেছে তানভীরকে হাজার বললেও আর থামানো সম্ভব না, তাই নিজেও সাই দিল তানভীরের পাগলামিতে। মেতে উঠল দুই প্রেমাতাল তার প্রেমলীলায়। ঘড়ির কাঁটা সকাল 7:30। তানভীর বন্যা দুজনেই ছুটে গেল ওয়াশরুমে। বন্যা ঝটপট ফরজ গোসল সেরে নিচে চলে আসলো তানভীর ব্রেকফাস্ট গোছাতে। এসে দেখে ইতিমধ্যে সকলেই ডাইনিং টেবিলে উপস্থিত। তানভীরও তাড়াহুড়া করে হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে নেমে আসলো। বন্যা নাস্তা খেতে বলায় জানালো সে অফিসে গিয়ে খেয়ে নেবে। হালিমা খান ও মালিহা খানও ছেলেকে জোর করলো, কিন্তু তানভীর বরাবরের মতোই মানা করে। লেট হচ্ছে বলে বের হয়ে গেল। আবির খানিকটা হাসলো, যা হয়তো সকলের চোখের আড়ালেই রয়ে গেল। আবির খাওয়া শেষ করে উঠতে উঠতে বলল, মামুনি, মেঘের খাবারটা আমাদের রুমে পাঠানোর ব্যবস্থা করো। হালিমা খান হাতের ঝটপট কাজগুলো শেষ করতে করতে বলল, তুই ভেতরে যা, আমি নিয়ে আসছি। আবির রুমে প্রবেশ করে দেখলো মেঘ ফোনে কাকে যেন টেক্সট করছে। আবির ধীর পায়ে এগিয়ে গেল মেঘের দিকে। মেঘের পাশে বসে বলল, সকাল সকাল এত মনোযোগ দিয়ে ফোনে কি করছিস? আবিরের কণ্ঠ পেয়ে মেঘ মুখ তুলে তাকালো, বলল, তামিমের সাথে চ্যাটিং করছি, জানেন? আবির সঙ্গে সঙ্গেই বলল, না জানি না, বলো। মেঘ এবার খানিকটা আবিরের দিকে চেপে বসে বলল, আগামী শুক্রবার তামিমের বাগদান সম্পূর্ণ হবে। 2 থেকে 3 মাস পর বউ উঠিয়ে আনা হবে। আবির খানিকটা হেসে বলল, ও। মেঘ বলল, তামিম বলেছে আজ সন্ধ্যায় আমাদের বাড়ি আসতে চায় নিমন্ত্রণের জন্য।
আবিরের শক্ত তামাটে মুখায়ব যেন আরও শক্ত হয়ে উঠেছে। বুঝতে পেরে মেঘ সঙ্গে সঙ্গে বলল, আরে আপনি রাগ করছেন কেন? আমাকে আগে তো পুরো কথাটা বলতে দিন। মেঘ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি ওকে বলেছি বিকালে এসে আমাদের বাড়ি ঘুরে যেতে, কিন্তু বিয়ের দাওয়াতের কোনো প্রয়োজন নেই। এখন আমার শরীরের যে অবস্থা, আমি যেতে পারবো না। আমরা বরং ওর আনুষ্ঠানিক বিয়েতে যাব কয়েক মাস পরে। এবার যেন আবিরের কুচকানো ভ্রু যুগল খানিকটা শিথিল হলো। আবির মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আমার সাথে থাকতে থাকতে তোর মাথার বুদ্ধিটা একটু বেড়েছে বলতেই হয়। মেঘ হতভম্ব, স্তব্ধ।